লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার কন্যাদান। শুনতে থাকুন আজকের গল্প। সকাল থেকে হৈ হৈ চলছে সুচরিতাদের বাড়িতে। ছেলে আজ ওর ভাই বোনদের নিয়ে আসবে। বিয়ের আগে একবার বৌদির সাথে পরিচয় করাবে, এটাই উদ্দেশ্য। বিয়ের তারিখ আর বাকি সব বিষয়গুলো আগেই ঠিক হয়ে গেছিল। মার্চ মাসের 15 তারিখ রেজিস্ট্রি আর আগস্ট মাসে বিয়ে। সুচরিতার বাবা মায়ের ইচ্ছেতেই রেজিস্ট্রিটা আগে করানো হচ্ছে। সুচরিতার জন্য অবশেষে একটা পাত্র জোগাড় হওয়াতে যেন শান্তি পেয়েছেন অনীশবাবু আর দোলাদেবী। গ্র্যাজুয়েশন শেষ করে বাড়িতেই বসে সরকারি পরীক্ষার জন্য পড়াশোনা করছিল সুচরিতা। দেখতে শুনতেও সুন্দরী নয়, অকারণে সময় গড়িয়ে যাচ্ছে বলেই হয়তো ওনাদের এত তাড়া। তারপর পেছনে আর একটা বোন আছে, তার ওপর সে যখন খুব সুন্দরী তখন আরও সমস্যায় পড়তে হয় বাবা মাকে। এর আগে একটা সম্বন্ধ এসে তো সুচরিতার বদলে বোন পৃথাকেই পছন্দ করে ফেলেছিল। দোলাদেবী রাজি থাকলেও অনীশবাবু কিছুতেই রাজি হননি। এবার সেই ভয়ে আর ছোট মেয়েকে সামনে আসতে দেননি ওনারা। যদিও এতে কোনো দুঃখ নেই সুচরিতার, আসলে ও ওর রূপের জন্য ছোট থেকেই মাসি, কাকি, জেঠি, এমনকি মায়ের মুখেও শুনে আসছে এই মেয়ের বিয়ে দেওয়া চাপ হবে। কিছু কথা ছোট থেকে মনে গেঁথে গেলে বড় হয়ে ওটা মেনে নিতে খুব একটা বেগ পেতে হয় না। সুতরাং রূপ, বিয়ে এসব নিয়ে ভীষণ উদাসীন সুচরিতা। ওর দুঃখের জায়গাটা অন্য। চাকরির এত পরীক্ষা তো দিচ্ছে, কিন্তু একটাও হচ্ছে কই। সুচরিতা যখন উচ্চ মাধ্যমিকে রেজাল্ট নিয়ে মনোজ স্যারের সাথে দেখা করতে গিয়েছিল, তখন স্যারই ওর মাথায় ঢুকিয়েছিল একটু পড়াশোনা করে আইপিএস বা সিপিওটা লাগিয়ে দে, তারপর তোর যা সুন্দর হাইট, পুলিশের চাকরি তোর কে আটকায়। বিয়ে হবে না, বাজে দেখতে, ছেলেদের মতো লম্বা, এসবের মাঝে মনোজ স্যারের কথাখানা ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল সুচরিতাকে। সেই থেকে আইপিএস, এসএসসি, সিপিও, এমনকি বিএসএফ কিছু বাদ দেয়নি। কিন্তু কোথায় কি, সেই তো বাবার টাকা ধ্বংস করে বিয়ে করতে চলল। এসব ভাবতে ভাবতেই সুচরিতার হঠাৎ খেয়াল হলো হাতটা জ্বালা করছে। অন্যমনস্ক হয়ে একই জায়গায় বারবার ঘষে চলেছে ও। বেসন, দুধ, হলুদ মিশিয়ে মাখিয়ে দিয়েছিল মেজমামি, ওটাই শুকিয়ে গিয়ে কিছুতেই যেন উঠতে চাইছে না। পুরো ব্যাপারটাই বড্ড অপছন্দের, তাও মুখের ওপর কাউকে কিছু বলতে পারে না ও। পারলে সবার প্রথম চিৎকার করে বাবাকে অনেক কথা শোনাতো। বাবাই তো বলতো, মেয়েরা বাজারের পণ্য না, তাহলে কেন বাবা নিজের হাতে ওকে বিক্রি করে দিচ্ছে। কিছুতেই বুঝতে পারছে না সুচি। দিদিভাই, তাড়াতাড়ি দরজা খোল, মিলিদি এসেছে, আজ ওর তাড়া আছে। পৃথার ডাকে খেয়াল হলো ও এখন ব্রাইডাল প্যাকেজে আছে। 15 দিন অন্তর ওর ফেসিয়াল চলে। আজ তো মিলির আসারই কথা। এসব করে যদি কালোরা ফর্সা হতে পারত, তাহলে আর চারপাশ এত অন্ধকার থাকতো না। বসতে বল, আসছি, বাথরুম থেকে সুচরিতা বলল। তারপর ভরা বালতি থেকে মগের পর মগ জল নিয়ে এমনভাবে ঢালল যাতে বেসনের চিটপিটানির সাথে মনে জমে থাকা রাগ, অভিমান, দুঃখ সব ধুয়ে মুছে যায়। কি গো, মিষ্টিগুলো আনতে বললাম, এখনো বসে আছো? দোলাদেবীর কথায় পেপার থেকে মুখ তুলে অনীকবাবু বললেন, শুরু হলো তোমার। ওরা আসবে তো সন্ধেবেলা, পাশেই দোকান, এখন থেকে এনে কি করব শুনি? অনীকবাবুর গলায় ঝাঁঝ ছিল, কিন্তু সেটা দোলাদেবী আমল না দিয়েই বললেন, তাহলে আর কি, পেপার পড়ো, সারা জীবন কোনো দায়িত্ব তো নিতে হলো না, বউয়ের ঘাড়েই দিয়ে দিলে সব। বলেই দোলাদেবী আর দাঁড়ালেন না। হয়তো এবার উল্টো জবাবটা শোনার মতো ধৈর্য ওনার আর নেই।
অনীকবাবুরও আজ উত্তর দিতে ইচ্ছে করল না। পেপারটা খালি সামনেই খোলা, মনে নানা প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন নিজেকে। যিনি পণ নেওয়ার ঘোর বিরোধী, আজ সেই মানুষই পণ দিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন। অক্ষমণি নন। পাত্রপক্ষ যা চেয়েছেন তার দ্বিগুণ দেওয়ার ক্ষমতা ওনার আছে, কিন্তু এভাবে মেয়েকে অপমান করতে উনি চাননি। খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। কি এমন হতো যদি ছোটটার আগে বিয়ে হয়ে যেত? ভেবেই একটা চোরা কষ্ট হচ্ছে বুকে। মেয়েটাও আজকাল কেমন এড়িয়ে এড়িয়ে যায়। চেষ্টাও তো করছে, কত পরীক্ষা দিচ্ছে। এইভাবে মেয়েটাকে বিক্রি না করে সময় দিলে হতো না? সারাদিন এই এক চিন্তা ঘুরছে অনীকবাবুর মাথায়। হঠাৎ কলিং বেলের আওয়াজে চেয়ার ছেড়ে উঠে দরজা খুলতেই দেখলেন অনীকবাবুর ভাই, তার বউ আর ছেলেরা সব এসেছেন। উচ্ছ্বাসের আওয়াজটা আরও দ্বিগুণ হয়ে গেল। ওপর থেকে নেমে এলো পৃথা, আর সাথে ওর মামার মেয়েরাও। সামান্য কিছু অনুষ্ঠান হলেই জেঠু, কাকা, মামারা সব একসাথে হয়। এটাই নিয়ম এই বাড়ির। পাত্রের ভাই বোন আসছে শুনে পৃথাও আবদার করল ওদের ভাই বোনরাও আজ আসুক। সুচরিতার এই পুরো বিয়ে নিয়ে কোনো মতামত নেই। গল্পে আর হাসাহাসিতে মশগুল ডাইনিং। সেই মাঝেই অরিশ মানে অনীশবাবুর ভাই বলল, দাদা, সুচির কন্যাদান কিন্তু আমি করব। তোমার তো পৃথা রইল, আমার 2 ছেলে, তাই সুচির কন্যাদানের দায়িত্ব আমার। অনীশবাবু মনে মনে ভাবলেন, কর, আমার ইচ্ছেও নেই। কন্যা কি দানের সামগ্রী? হায় ভগবান, কেন যে কিচ্ছু মানতে পারছি না। তুমি আমায় আরও সহ্য ক্ষমতা দাও। আবার কলিং বেলের আওয়াজ। এখন আবার কে এলো ভেবে অনীশবাবু দরজা খুলতেই ওপাশ থেকে, এটা সুচরিতা লাহিড়ীর বাড়ি। অবাক হয়ে দেখলেন অনীশবাবু। একজন পিয়ন গোছের লোক দাঁড়িয়ে। ওনাকে দেখেই হাত পা কাঁপতে শুরু করলো অনীশবাবুর। হাত পা যে সবসময় যে ভয়ে কাঁপে তা নয়, কখনো আনন্দে কাঁপে, উত্তেজনায় কাঁপে। কাঁপা কাঁপা গলায় অনীশবাবু চিৎকার করে ডাকলেন, সুচি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ওপরে বসে তখন সবে মুখে ক্রিমটা পরিষ্কার করছিল মিলি। এরপর প্যাক লাগাবে। বাবার সাথে বেশ কিছুদিন ধরে কথা বলছে না সুচরিতা। পণ নিয়ে বিয়ে, এতে যে বাবা রাজি হয়ে যাবে কিছুতেই মানতে পারছে না ও। কিন্তু বাবার গলায় এরকম ডাক শুনে বড্ড ভয় পেয়ে গেল সুচরিতা। কোনো রকমে চুড়িদারটা গলিয়ে ছুটে নেমে এলো নিচে। দেখল বাবা দাঁড়িয়ে আছে বাইরের দরজার সামনে। ওখানে গিয়ে সুচরিতা মুখ বাড়াতেই দেখল একজন পিয়ন দাঁড়িয়ে, হাতে একটা সরকারি স্ট্যাম্প দেওয়া খাম। সই করে চিঠিটা নিয়েই খামটা ছিঁড়ে পড়তে শুরু করলো সুচি। পড়ার সময় চোখে মুখে উত্তেজনাটুকু স্পষ্ট দেখতে পেল সবাই। তারপর চিৎকার করে বলল, এসে গেছে, যার জন্য অপেক্ষা করছিলাম সেটা এসে গেছে বাবা। মেয়ের হাত থেকে চিঠিটা নিয়ে টেনে পড়তে শুরু করলেন অনীশবাবুও। আনন্দ ধরে রাখতে না পেরে মেয়েকে জড়িয়ে ধরলেন। ঘর থেকে সবাই বেরিয়ে আসলো একে একে। অরিশ বলল, কি হয়েছে দাদা? অনীশবাবু বললেন, বিএসএফে চাকরি পেয়েছে আমাদের সুচি। অরিশ বলল, বিএসএফ মানে তো বর্ডার। কি বলছো তুমি? সুচি বলছে, তাতে কি হয়েছে কাকাই? ছেলেরা যদি ওখানে কাজ করতে পারে, মেয়েরা পারে না কেন? দোলাদেবী বললেন, কী সব যাতা বলছিস, মরে ঠরে পড়ে থাকবি জানতেও পারবো না। ওসব চলবে না এ বাড়িতে। এবার সুচি আর চুপ করে থাকতে না পেরে বলল, কি চলে মা এ বাড়িতে? কালো মেয়েকে মোটা টাকায় বিক্রি করা। কে বলতে পারে না 2 দিন পরে ওই বাড়িতেই আমি মরে ঠরে পড়ে থাকবো না? যারা পণ নেয় তারা যে কত ভালো মানুষ সে বেশ জানা আছে আমার। অরিশ বললেন, কবে যেতে হবে? অনীশবাবু চিঠিটা দেখে নিয়ে বললেন, 20শে মার্চ মেডিকেল টেস্ট,
15তে বেরিয়ে যেতে হবে। এবার দোলাদেবীর আঁতকে ওঠার পালা। বললেন, মানে? সেদিনই তো ওর রেজিস্ট্রি। অনীশবাবু বললেন, সেসব ক্যান্সেল করে দেব। এ বিয়ে আমারও পছন্দ ছিল না, আর এখন তো প্রশ্নই আসে না। তারপর সবাইকে বললেন, থেমে গেলে কেন সবাই? মজা করো, আনন্দ করো। কত বড় কাজে যাচ্ছে আমাদের সূচি। পৃথা বলল, দিদিভাই, মিলিদি বসে আছে ওপরে। সূচি বলল, কি হবে আর ওসবে? অনীশবাবু বললেন, যা মা যা, সেজে নে। যুদ্ধে যাওয়ার আগেও সাজতে হয় বই কি। তারপর নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, সূচির কন্যাদান আমিই করব, বুঝলি? অবাক হয়ে তাকালো অরিশ। অনীশবাবু আবার বললেন, খাকি আর সবজে রঙের পোশাকটা পরে মাথায় ওই রঙেরই টুপি, কোমরে সবজে চামড়ার মোটা বেল্ট। উফ, দেশমাতার উদ্দেশ্যে আমার কন্যাদান, কি যে গর্ব হচ্ছে আমার। বলতে বলতে সুচরিতার সামনে গিয়ে অনীশবাবু নিজের ডান হাতটা কপালে ঠেকিয়ে বললেন, জয় হিন্দ। সুচরিতা আনন্দে কেঁদে ফেলে বলল, বাবা, ফিজিক্যাল এক্সামে যদি আটকে যাই? অনীশবাবু বললেন, আর কোথাও আটকাবি না, ওই দেখ বাইরে। তাকিয়ে দেখল সূচি, আকাশে আজ আবারও রামধনু উঠেছে। এই 7টা রং যতবার আকাশে ফুটে উঠেছে, ততবার ভালো খবর এসেছে সূচির জীবনে। দোলাদেবী ঠাকুরের পা থেকে লাল সিঁদুর এনে কপালে পরিয়ে দিলেন মেয়ের। তারপর বললেন, যা, জিতে আয়, করে আয় নিজের স্বপ্ন পূরণ। সুচরিতা জড়িয়ে ধরল মাকে। মায়ের কাঁধে মাথা দিয়ে চোখ দুটো বন্ধ করল। হয়তো বন্ধ চোখেই কল্পনারা সত্যির রূপ পায়, আর স্বপ্নরা হয় বাস্তব। মনে মনে বলল সূচি, জয় হিন্দ। গল্পটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।